আজকের ভিডিওর হেডলাইন দেখে আপনারা অনেকেই নিশ্চয়ই অবাক হয়েছেন। আমিও অবাক হয়েছি। যে ঘটনার উপরে ভিত্তি করে আমি আজকের এই ভিডিওটা করছি, সেই ঘটনাটা জানবার পর আমিও অবাক হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার পতনের 6 মাসও যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার অকার্যকর হয়ে পড়ল। মাত্র 6 মাসের মধ্যে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে এর মধ্যেই, অথচ আমরা জানতে পারিনি। ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেছে, আমরা কেন জানতে পারিনি? যে কথা বলছিলাম, হেডলাইনে যেটা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে, নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হয়েছে, আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে? উপমহাদেশের রাজনীতির খোঁজখবর আমরা যারা রাখি তারা নিশ্চয়ই জানি, ডক্টর মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন বলা হতো ভারতের দুটো পাওয়ার সেন্টার, একটা প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিং এর অধীনে একটা পাওয়ার সেন্টার, এবং আরেকটা পার্টি প্রধান, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর অধীনে আরেকটা, দুটো পাওয়ার সেন্টার তখন কাজ করত এবং তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল। বাংলাদেশেও কি এখন দুটো পাওয়ার সেন্টার, একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং আরেকটা? উত্তর আপনারা দেবেন আপনাদের মন্তব্য চাই। সাধারণত 3টা অনুষ্ঠানের আয়োজন করে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, একটা বাহাদুর শাহ পার্কে এবং আরেকটা উত্তরায় উন্মুক্ত মঞ্চে। গতকাল চারুকলা এবং বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান হতে পারলেও উত্তরার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানটা হতে পারেনি। কেন হতে পারেনি, কারা বাধা দিয়েছে এবং কেন বাধা দিয়েছে, সেই জায়গাটা আমরা একটু দেখব। আমরা অনেকেই হয়তো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটা সম্পর্কে জেনে গেছি, তারপরও আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমরা নিয়ম মেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করেছি, তারা আমাদের অনুমতিও দিয়েছে। আমরা বরাদ্দকৃত ভেন্যুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছি, পুলিশ থেকেও অনুমতি নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়দের বাধার কারণে আজকে সেখানে অনুষ্ঠান করতে পারিনি। এই কথাগুলো বলছিলেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। অথচ কারা বাধা দিয়েছে সেই সংগঠনের নামও তিনি উচ্চারণ করার সাহস পাননি। আমাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যখন কোথাও হামলা করত, তখন ভুক্তভোগী তাদের নাম উচ্চারণ করতে, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পেত, এবং সেটার রিপিটেশন এখন আমরা দেখতে পাচ্ছি। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমকে বলার সাহস পাচ্ছেন না কাদের বাধার কারণে সেই অনুষ্ঠানটা তিনি করতে পারেননি। তিনি বলছেন স্থানীয়দের বাধার কারণে। আসলে বাধা কারা দিয়েছে সেটা আমরা একটু দেখি। মূলত ইমন রহমান ফরহাদ নামে একজনের নেতৃত্বে এই বাধা দেওয়া হয় বলে জানা গেছে এবং সেটা তিনি স্বীকারও করেছেন। এ প্রসঙ্গে জানতে ইমনকে ফোন করা হলে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তরার ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরার উন্মুক্ত মঞ্চটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই দায়িত্ব দেয়নি, তার মানে তারা নিজেরাই এই দায়িত্বটা সম্ভবত বন্টন করেছেন। তিনি BDNews24.com-কে বলেন এই উৎসব আয়োজনে উত্তরায় ওনাদের যে প্রতিনিধি তিনি আওয়ামী লীগের দোসর। যাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে তার নাম চাইলে ইমন বলেন ওনার নামটা জানি না। ইমন রহমান ফরহাদ তিনি আওয়ামী লীগের সেই দোসরের নাম জানেন না যিনি এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি বলে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম না জানলেও তিনি অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছেন, কারণ আওয়ামী লীগের একজন দোসর আছেন এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে, তিনি উত্তরার প্রতিনিধি। তাকে পুলিশিং করার অধিকারটা, তাকে পুলিশিং করার রাইটটা কে দিয়েছে? উনি যদি আওয়ামী লীগের দোসর হয়ে থাকেন, এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি যদি আওয়ামী লীগের দোসর হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার বিরুদ্ধে যদি মামলা থাকে, তাহলে ইমন রহমান ফরহাদ কিংবা তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে কমপ্লেইন করতে পারে, এ ব্যাপারে তথ্য দিতে পারে এবং তারপর পুলিশ সে ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু তারা সেদিকে না গিয়ে তারা অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে আওয়ামী লীগের একজন দোসর যুক্ত আছেন। এই অনুষ্ঠানটা করতে দেয়া হলো না যার নেতৃত্বে, তিনি
তিনি নিজেই নামটা জানেন না। বাধা দেওয়ার আরেকটা কারণ হিসেবে ইমন দাবি করেন আয়োজকেরা মঞ্চটির সঠিক নাম ব্যানারে ব্যবহার করছে না। তার ভাষ্য, আমরা 5 আগস্টের পর এই মঞ্চটিকে মীর মুগ্ধ মঞ্চ নাম দিয়েছি, কিন্তু বসন্ত উৎসবের লোকজন সব জায়গায় এটিকে উন্মুক্ত মঞ্চ বলে পরিচয় দিচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসলে কার অধীনে আছে এখন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নাকি অন্তর্বর্তীকালীন সরকারের? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো অনুমতি দিয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা করা যায় নাই যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চায় নাই। ফলে এই প্রোগ্রামটা করা যায় না এবং তারা নিজেরাই দাবি করছে অনুষ্ঠানটা তারা বন্ধ করে দিয়েছে। তারা মঞ্চটির নাম পরিবর্তন করেছে, যদিও সিটি কর্পোরেশন আগের নামেই বরাদ্দ দিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে তো এটা নাই বলেই মনে হচ্ছে। তবে এই সমস্যা আর থাকবে না, কারণ আমরা ইতোমধ্যে নিশ্চয়ই জেনেছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হয়েছে এবং সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকেই একজন দায়িত্ব পেয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য কিছুদিন আগেই তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেছেন এবং তারপর তিনি এখন ঢাকা দুটো সিটি কর্পোরেশনের একটা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সেখানে তিনি সেই জায়গার যোগ্য কিনা এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এমনকি মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত জানিয়েছেন যে তিনি আসলে পদের জন্য যোগ্য ব্যক্তি নন। তারপরেও যেহেতু উপদেষ্টার সুপারিশ ছিল, তাই শেষ পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন কিছুদিন আগে। ফলে সামনে আর সমস্যা হবে না, কারণ এখন জাতীয় নাগরিক কমিটিকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু আগামীতে আর সেই দায়িত্ব পালন করতে হবে না, কারণ সিটি কর্পোরেশন ইতোমধ্যেই তাদের নিজেদের করায়ত্তে চলে এসছে। ফলে সামনে আমরা আর এই ধরনের সমস্যাগুলো দেখতে পাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে? এই একটা ঘটনায় তো আমরা দেখতে পেলাম তাদের অধীনস্থ সিটি কর্পোরেশন তার অনুমতি দিয়েও অনুষ্ঠানটা করাতে পারল না। পুলিশ অনুমতি দিয়েছে, তারা অনুষ্ঠানটা করাতে পারেনি, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা চায়নি। সামনের দিনে এই সংগঠন থেকেই আসলে সিদ্ধান্ত হবে ঢাকার সিটি কর্পোরেশন কিভাবে চলবে। ঢাকার সিটি কর্পোরেশনে আওতাধীন এলাকায় কোনো সংগঠন কোনো অনুষ্ঠান করতে পারবে কি পারবে না, কি হবে কি হবে না, সেটা এখন সেই সংগঠনই নির্ধারণ করে দিতে পারবে, যেহেতু তাদের প্রতিনিধি এখন সিটি কর্পোরেশনের প্রশাসক। 7 মাস ধরে আমরাই মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি। সিটি কর্পোরেশন থেকে মঞ্চটির নাম কি মীর মুগ্ধ মঞ্চ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছি, একজন কর্মকর্তা এসে জায়গাটা দেখে গেছেন, এটা করা হবে। সিটি কর্পোরেশন থেকে বসন্ত উৎসব কমিটিকে যে অনুমতিপত্র দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উত্তরার 3 নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি সংলগ্ন উন্মুক্ত মঞ্চ বসন্ত উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ সিটি কর্পোরেশন বলছে এটাকে উন্মুক্ত মঞ্চ, কিন্তু সেটা মানতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সমন্বয়, বা আমরা যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি মঞ্চটির কোন দায়িত্বে আছেন জানতে চাইলে এমন বলেন, আমি না, আমরা এখন মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি। সিটি কর্পোরেশন এখন আর এটার দায়িত্বে নেই। সিটি কর্পোরেশন এটাকে মুক্ত মঞ্চ বললেও তারা এটা মানছেন না, কারণ তারা এটা রক্ষণাবেক্ষণ করছেন। যদিও সরকারের পক্ষ থেকে এটা এখনো সিটি কর্পোরেশনের অধীনস্থ, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ইজারা দেওয়া হয়নি, কিন্তু তারা যেহেতু রক্ষণাবেক্ষণ করছেন স্ব উদ্যোগে, নিজেরাই বন্টন করে নিয়েছেন নিজেদের মধ্যে, ফলে এখন এটার দাবিদার তারা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানান ইমন ফাইনালি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফাতিমাকে একাধিকবার ফোন করা হলেও তাদেরকে পাওয়া যায়নি, পাওয়া যাবে না, এটা খুব স্বাভাবিক। এবং এরপর যে জবাবটা আমরা পাবো সেটাও আমরা অনুমান করতে পারি, কারণ আমাদের অনেক পরিচিত জবাব। দেখি
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি, বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখব, বিষয়টা নিয়ে খোঁজ করব, খোঁজ নিয়ে দেখব, তারপর আমরা ব্যবস্থা নেব। এই কথাগুলো আমরা এর আগে শুনেছি।